এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা বাইরে থেকে যতটা সহজ মনে হচ্ছে আসলে ততটা সহজ নয়। সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে যে জেডি ভ্যান্স পরিষ্কার করে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কোনো ছোট চুক্তি করতে চান না, তিনি বড় কিছু করতে চান। তার লক্ষ্য হচ্ছে এমন একটি বড় ডিল যা শুধু একটা দেশের সঙ্গে সম্পর্ক নয়, বরং পুরো অঞ্চলের সমীকরণ বদলে দিতে পারে। তিনি ইরানকে একটি খুব সরল বার্তা দিচ্ছেন, তোমরা যদি স্বাভাবিক দেশের মতো আচরণ করো তাহলে আমরাও তোমাদের সঙ্গে স্বাভাবিক দেশের মতোই অর্থনৈতিক সম্পর্ক রাখব। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, এতদিন ধরে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি, অথচ বারবার বলা হচ্ছে বড় কিছু হতে চলেছে। এই কথার মধ্যেই যেন একটা রহস্য লুকিয়ে আছে, কারণ সাধারণত আন্তর্জাতিক রাজনীতিতে বড় ঘোষণা হঠাৎ করে আসে না, তার আগে অনেক কিছু চুপচাপ ঘটে যায়। তাই যখন বলা হচ্ছে বড় কিছু আসছে, তখন বুঝতেই হবে পর্দার আড়ালে অনেক কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যেই হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প ফোন করেন নরেন্দ্র মোদীকে। প্রায় 40 মিনিট ধরে তাদের মধ্যে কথা হয়। এখন 40 মিনিট কোনো ছোট সময় নয়, বিশেষ করে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে হলে তো আরও নয়। এই কথোপকথনের পরেই সার্জিও গোর বলেন, খুব বড় কিছু সামনে আসছে, নজর রাখুন। এই একটি বাক্যই অনেক কিছু বোঝায়, কারণ সাধারণত কেউ এমন কথা বলে না যদি তার পেছনে কোনো শক্ত ইঙ্গিত না থাকে। এই পুরো ঘটনার সঙ্গে আরেকটি বড় বিষয় জড়িয়ে আছে, আর সেটা হলো চীন। স্কট বেসেন্ট সরাসরি চীনকে সতর্ক বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, চীন ইরান থেকে তেল নিতে পারবে না। এখানেই মূল উত্তেজনা তৈরি হচ্ছে, কারণ চীন এবং ইরানের মধ্যে আগে থেকেই তেলের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। চীন বলছে তারা কোনো তৃতীয় দেশের চাপে সেই সম্পর্ক ভাঙবে না। এখন যদি আমেরিকা সত্যিই হরমুজ প্রণালীতে চীনের তেলবাহী জাহাজ থামাতে শুরু করে, তাহলে সেটি শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত থাকবে না, সেটি সরাসরি সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। কারণ সমুদ্রপথে কোনো দেশের জাহাজ থামানো মানে সরাসরি চ্যালেঞ্জ করা, আর চীন এমন চ্যালেঞ্জ সহজে মেনে নেবে না, সেটাও পরিষ্কার। স্কট বেসেন্ট আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, চীন এখন এমন আচরণ করছে যা একজন বিশ্বস্ত অংশীদারের মতো নয়। তিনি ইঙ্গিত দিয়েছেন, চীন একদিকে প্রচুর তেল জমা করছে আর অন্যদিকে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের রপ্তানি কমিয়ে দিচ্ছে। এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে চাপ তৈরি করে এবং অন্য দেশগুলিকে সমস্যায় ফেলে। এই অবস্থায় বোঝা যাচ্ছে আমেরিকার আসল টার্গেট ইরান নয়, বরং চীন। ইরান এখানে একটা মাধ্যম মাত্র, আর এই বিষয়টা চীনও বুঝে গেছে। তাই তারা এখন আরও সতর্ক হয়ে উঠেছে এবং নিজেদের অবস্থান শক্ত করছে। এই পুরো জটিল পরিস্থিতির মধ্যে ভারতের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি কথা হওয়া, সেটাও আবার দীর্ঘ সময় ধরে, এটা কোনো সাধারণ বিষয় নয়। কথোপকথনের পর ট্রাম্প বলেন তারা ভারতকে ভালোবাসে, আর মোদিও বলেন ভারতের মানুষ আমেরিকাকে ভালোবাসে। বাইরে থেকে শুনতে এটা খুব সাধারণ কথা মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই ধরনের বক্তব্য অনেক সময় বড় কূটনৈতিক ইঙ্গিত দেয়। এই বিষয়টিকে আরও জটিল করে তুলেছেন রবার্ট কিওসাকি। তিনি বলেছেন, বাইরে থেকে যা দেখা যাচ্ছে আসলে সেটা ঘটছে না। অনেকেই মনে করছে পাকিস্তান মধ্যস্থতা করছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ট্রাম্প এবং মোদির মধ্যে সরাসরি যোগাযোগ হচ্ছে। তার মতে ভারতের ভূমিকা অনেক বড় এবং অনেকটাই আড়ালে রাখা হচ্ছে। তিনি আরও দাবি করেছেন, ভারতের কূটনীতি এতটাই শক্তিশালী যে মাত্র কয়েকটি ফোন কলেই তারা হরমুজ প্রণালীতে নিজেদের স্বার্থ সুরক্ষিত করতে পেরেছে। এই বক্তব্য যদি সত্যি হয়, তাহলে বোঝাই যায় ভারত এখন শুধু একজন দর্শক নয়, বরং খেলাটার একজন বড় প্লেয়ার। এই পরিস্থিতিতে আরেকটি বিষয় সামনে এসেছে, সেটি হলো বাণিজ্য। ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য নিয়ে বড় ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, আর এই ঘোষণাই হয়তো সেই বড় কিছু যার কথা বারবার বলা হচ্ছে। এদিকে পাকিস্তানের কথাও উঠে এসেছে। আগে বলা হচ্ছিল পরবর্তী বৈঠক ইউরোপে হবে, কিন্তু পরে বলা হচ্ছে সেটি পাকিস্তানেও হতে পারে। যদি সত্যি এমন হয়, তাহলে সেটি একটি বড় পরিবর্তন হবে, কারণ তখন পাকিস্তান আবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে আসবে। এই পুরো পরিস্থিতি দেখে মনে হচ্ছে একদিকে আমেরিকা চীনকে চাপে ফেলতে চাইছে, অন্যদিকে ইরানকে একটি প্রস্তাব দিচ্ছে, আর একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক আরও শক্ত করছে। সব মিলিয়ে একটি বড় জিওপলিটিক্যাল খেলা চলছে, যার প্রতিটি পদক্ষেপ খুব হিসেব করে নেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, এই খেলা এখনও শেষ হয়নি। সামনে কি ঘোষণা আসবে সেটাই এখন দেখার বিষয়। এটা কি কোনো বড় বাণিজ্য চুক্তি হবে, নাকি কোনো যুদ্ধবিরতির ঘোষণা, নাকি পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দেওয়ার মতো কিছু, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে একটা বিষয় পরিষ্কার, বিশ্ব রাজনীতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে যে কোনো মুহূর্তে বড় পরিবর্তন ঘটতে পারে। অন্যদিকে ভারত ও ফ্রান্সের মধ্যে রাফাল যুদ্ধবিমান নিয়ে যে আলোচনা চলছিল, তা এখন এক নতুন দিকে মোড় নিয়েছে।
এতদিন ধরে মূল সমস্যা ছিল সোর্স কোড নিয়ে। ভারত চাইছিল যাতে এই যুদ্ধবিমানের ভেতরের সফটওয়্যার কিভাবে কাজ করে তার পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকে। কিন্তু ফ্রান্সের কোম্পানি ডাসাল্ট এভিয়েশন এই সোর্স কোড দিতে একেবারেই রাজি নয়, কারণ এই কোডের মধ্যেই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি লুকিয়ে থাকে যা তারা কাউকে দিতে চায় না। এই পরিস্থিতিতে ভারত বুঝে গেছে শুধু সোর্স কোডের জন্য অপেক্ষা করলে পুরো ডিল আটকে যেতে পারে। তাই এবার ভারত একটু আলাদা পথ বেছে নিয়েছে। সরাসরি সোর্স কোড না পেয়ে ভারত এখন ইন্টারফেস কন্ট্রোল ডকুমেন্ট বা আইসিডি নামের একটি নতুন ব্যবস্থা এই ডিলে যোগ করার দিকে এগিয়েছে। এই আইসিডি ক্লজটাই এখন পুরো বিষয়টাকে বদলে দিতে পারে। সহজভাবে বললে, আইসিডি এমন একটি নিয়ম বা সিস্টেম যা ঠিক করে দেয় কোনো অস্ত্র বা মিসাইল কিভাবে যুদ্ধ বিমানের সঙ্গে যুক্ত হবে এবং কিভাবে সেটি বিমানের ভেতরের সফটওয়্যার ও অন্যান্য সিস্টেমের সঙ্গে কাজ করবে। মানে আপনি বিমানের ভেতরের সবকিছু না জানলেও নিজের তৈরি জিনিস সেখানে ব্যবহার করতে পারবেন। এটা অনেকটা এমন, আপনি যদি একটা মোবাইল ফোনের সব সফটওয়্যার নাও জানেন, তবু আপনি অ্যাপ ইনস্টল করে নিজের মতো ব্যবহার করতে পারেন। আইসিডি ঠিক সেই সুযোগটাই দেয়। ভারত এই কারণেই এখন বলছে সোর্স কোড না পেলেও সমস্যা নেই, যদি এমন একটা ব্যবস্থা থাকে যেখানে আমরা নিজের তৈরি অস্ত্র ব্যবহার করতে পারি। এই সিদ্ধান্তের পেছনে বড় একটা কারণ আছে। ভারত এখন নিজের প্রতিরক্ষা প্রযুক্তিকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। আমাদের দেশেই এখন অনেক আধুনিক মিসাইল তৈরি হচ্ছে, যেমন অস্ত্র, রুদ্রাম এবং আরও অনেক ভবিষ্যতের অস্ত্র। এই সব অস্ত্র যদি রাফাল বিমানে ব্যবহার করা যায়, তাহলে ভারতের ওপর অন্য দেশের নির্ভরতা অনেকটাই কমে যাবে। আগে যদি কোনো নতুন অস্ত্র রাফালে বসাতে হতো, তাহলে ফ্রান্সের অনুমতি দরকার হতো। তাদের ইঞ্জিনিয়াররা ঠিক করত কিভাবে সেটা লাগানো হবে, কাজ করবে কিনা। কিন্তু আইসিডি ক্লজ থাকলে ভারত নিজেই এই কাজ করতে পারবে। এতে সময়ও বাঁচবে আর স্বাধীনতাও বাড়বে। যুদ্ধের সময় বা জরুরি পরিস্থিতিতে এটা খুব বড় সুবিধে হয়ে দাঁড়াতে পারে। আজকের দিনে একটা আধুনিক ফাইটার জেট শুধু একটা উড়ন্ত যন্ত্র নয়, এটা আসলে একটা কম্পিউটার সিস্টেমের মতো। এর ভেতরে থাকা সফটওয়্যার ঠিক করে দেয় র্যাডার কিভাবে কাজ করবে, শত্রুকে কিভাবে চিহ্নিত করবে, কখন মিসাইল ছোড়া হবে, সবকিছুই। তাই কোনো দেশ সহজে এই সফটওয়্যারের পুরো নিয়ন্ত্রণ কাউকে দিতে চায় না। ফ্রান্সও ঠিক সেই কারণেই সোর্স কোড দিতে চাইছে না। কিন্তু ভারত এখানে খুব হিসেব করে একটা মাঝামাঝি পথ নিয়েছে। একদিকে ফ্রান্সের প্রযুক্তি সুরক্ষিত থাকবে, অন্যদিকে ভারতও নিজের প্রয়োজন মেটাতে পারবে। এই আইসিডি ক্লজের মাধ্যমে ভারত এমন একটা জায়গায় পৌঁছতে চাইছে যেখানে আমরা নিজের মতো করে যুদ্ধবিমানকে ব্যবহার করতে পারব। এই পুরো ডিলের আরেকটা বড় দিক হল মেক ইন ইন্ডিয়া। পরিকল্পনা অনুযায়ী মোট ১১৪টি রাফাল যুদ্ধবিমানের মধ্যে ১৮টি সরাসরি ফ্রান্স থেকে আসবে আর বাকি ৯৬টি ভারতে তৈরি হবে। এতে দেশের ভেতরে কাজের সুযোগ বাড়বে, প্রযুক্তি শেখার সুযোগ বাড়বে এবং ধীরে ধীরে ভারত নিজের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করতে পারবে। প্রায় ২৫% পর্যন্ত দেশীয় অংশগ্রহণ থাকার কথা বলা হচ্ছে, যা ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শোনা যাচ্ছে খুব শিগগিরই এই ডিল নিয়ে আরও বড় পদক্ষেপ নেওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রক রিকোয়েস্ট ফর প্রপোজাল বা আরএফপি জারি করতে পারে, যার মাধ্যমে পুরো প্রক্রিয়াটা আরও দ্রুত এগোবে। এরপরে ঠিক হবে কিভাবে এই ডিল বাস্তবায়ন করা হবে। সব মিলিয়ে দেখলে এটা শুধু একটা যুদ্ধবিমান কেনার বিষয় নয়, এটা আসলে ভারতের প্রতিরক্ষা নীতির বড় একটা পরিবর্তনের ইঙ্গিত। আগে আমরা শুধু অস্ত্র কিনতাম, এখন আমরা চাই সেই অস্ত্রকে নিজের মতো করে ব্যবহার করতে, বদলাতে, উন্নত করতে। এই পরিবর্তনটাই ভবিষ্যতে ভারতের জন্য সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াতে পারে। তাই বলা যায়, সোর্স কোড না পেলেও ভারত যে আইসিডি ক্লজের মাধ্যমে নিজের জন্য একটা নতুন রাস্তা খুলে ফেলেছে, সেটা খুবই বুদ্ধিমানের কাজ। এতে হয়তো পুরো স্বাধীনতা এখনই আসবে না, কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে আসবে। আর সেটাই এই পুরো ডিলের সবচেয়ে বড় দিক। এখন দেখার বিষয় এই পরিকল্পনা বাস্তবে কতটা সফল হয়। যদি সব ঠিকঠাকভাবে এগোয়, তাহলে ভবিষ্যতে ভারত নিজের তৈরি অস্ত্র নিয়ে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগোতে পারবে আর অন্য দেশের ওপর নির্ভরতা অনেকটাই কমে যাবে।